প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বা বাইরে যে যেখানে বসে আজকে আমার আইসিটি ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে সম্পূর্ণ ক্লাসটি জুড়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তো আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটি তোমাদের আইসিটির ষষ্ঠ অধ্যায়ের উপরে সাজিয়েছি। তো ক্লাসটি শুরু করার পূর্বে এসো আমরা একটি ছবি দেখি। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? আসলে এটি কি? অনেকেই উত্তর দিয়ে ফেলেছো, হ্যাঁ, এটি হচ্ছে একটি দেয়াল। তাহলে এই দেয়ালটি কিভাবে তৈরি হয়েছে? একের পর এক ক্রমান্বয়ে ইটের গাঁথনি দিয়ে, অর্থাৎ এই দেয়ালটি দেখো, একটি ইট, তার উপরে আরেকটি ইট, তার উপরে আরেকটি ইট দিয়ে দেখো একটি সম্পূর্ণ দেয়ালে পরিণত হয়েছে। তাহলে দেয়ালটি কিসের উপরে দাঁড়িয়ে আছে? অর্থাৎ এই দেয়ালটি তো এমনি এমনি দাঁড়িয়ে নেই, নিশ্চয়ই এটি কিছুর উপরে দাঁড়িয়ে আছে। তাহলে কি সেটা? প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। তাহলে এগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটি কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কি এভাবে সুসজ্জিত করা যায়? তোমরা অনেকেই বলবে হ্যাঁ, করা যায়। তাহলে ডেটাকে সজ্জিত করা হয় কিসের মাধ্যমে? অর্থাৎ ডাটাকে আমরা সাজাতে পারি কিসের সাহায্যে? প্রিয় শিক্ষার্থীরা, ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে। যেহেতু আমি প্রথমেই বলেছি আজকের ক্লাসটি আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে সাজিয়েছি, সেহেতু এতক্ষণে অনেকেই ধারণা করে ফেলেছ আমাদের আজকের পাঠ কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ ডেটাবেস। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের কিছু শিক্ষণফল আছে, আমরা একটু এক নজরে আমাদের শিক্ষণফলগুলো দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডেটাবেস কি তা ব্যাখ্যা করতে পারবে। ডেটাবেসের বিভিন্ন দিকসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা আমাদের মূল পাঠে চলে এসেছি। প্রথমেই আমি তোমাদের সাথে পরিচয় করাতে চাই এনটিটি। এই শব্দটি তোমাদের অনেকের কাছেই নতুন একটি শব্দ হিসেবে আছে, এনটিটি। আমরা একটু দেখি আসলে এনটিটি কি। বাস্তব অথবা অবাস্তব বস্তুর আদর্শ শ্রেণীকরণের জন্য প্রয়োজনীয় প্রধান একক হচ্ছে এনটিটি। অন্যভাবে এনটিটি হচ্ছে এমন বস্তু যার নিজস্ব বৈশিষ্ট্য আছে ও অন্যান্য বস্তু থেকে পৃথক। ডেটাবেসের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব রেকর্ড ব্যবহার করা হয় তাকে বলবো আমরা এনটিটি। একই জাতীয় এনটিটিকে আমরা এনটিটি সেট বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি অনেকক্ষণ ধরে বললাম এনটিটি। আসলে এনটিটি জিনিসটা কি তোমাদেরকে আমি আরেকটু সহজভাবে বলি যে আমরা এনটিটি বলতে কি মানে কোন বিষয়টাকে, কোন জিনিসটাকে আমরা বোঝাবো। আসলে এটি হচ্ছে এনটিটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই টেবিল তৈরি করো। ডেটাবেজে কিন্তু আমাদের সম্পূর্ণ ডেটাবেজে কিন্তু সব তথ্যগুলো, সব রেকর্ডগুলো, সব ডেটা বা উপাত্তগুলো কিন্তু টেবিলের ভেতরে সংরক্ষিত থাকে। আর সেই টেবিল, প্রতিটি টেবিলকে কিন্তু আমরা বলবো এক একটি এনটিটি। আমি আবার বলছি, প্রতিটি টেবিলকে আমরা বলবো কি? এক একটি এনটিটি। তাহলে একই জাতীয় এনটিটি অর্থাৎ কয়েকটি টেবিল মিলে কিন্তু আমাদের হবে এনটিটি সেট। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা অ্যাট্রিবিউটস সম্পর্কে একটু জানি যে অ্যাট্রিবিউটস কি। আসলে আমরা বললাম যে একটি টেবিল হচ্ছে একটি এনটিটি। তাহলে অ্যাট্রিবিউটস কি? কোনো এনটিটির বিভিন্ন বৈশিষ্ট্যকে তার অ্যাট্রিবিউটস বলে। অর্থাৎ একটি টেবিলের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো হবে অ্যাট্রিবিউটস। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। একে ফিল্ড বা আইটেম বা উপাদানও বলা হয়। অর্থাৎ প্রতিটি টেবিলের উপরে কিন্তু তোমাদের লেভেল থাকে, টেবিলের উপরে কিন্তু তোমাদের ফিল্ডের নাম থাকে। তাহলে এই যে ফিল্ডগুলো, এই প্রতিটি ফিল্ড বা আইটেমকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটস। তাহলে ভ্যালু কি? দেখো, কোনো এনটিটিতে বিভিন্ন অ্যাট্রিবিউটে বিভিন্ন মানসমূহকে ভ্যালু বলে। অর্থাৎ টেবিলের মধ্যে যে মানগুলো ব্যবহার করব আমরা, সেই মানগুলোকে আমরা বলবো ভ্যালু। দেখো, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, প্রতিটি স্টুডেন্টের এনটিটি যার প্রত্যেকের রোল, নেম, গ্রুপ ইত্যাদি হচ্ছে অ্যাট্রিবিউটস। স্টুডেন্ট যদি একটি এনটিটি হয় তাহলে তার রোল, নেম, গ্রুপ এগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউটস। এবং সেখানে ব্যবহৃত যে ভ্যালুগুলো, অর্থাৎ রোলের জায়গায় যদি আমরা বলি 4, নেমের জায়গায় যদি বলি রহিম, এবং গ্রুপের জায়গায় বলি যদি আমি সায়েন্স,
তাহলে এই যে 4, রহিম এবং সায়েন্স এগুলো হবে এক একটি ভ্যালু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবারে আমরা ইআর বা এন্টিটি রিলেশনশিপ বা ইআর মডেলের এন্টিটিকে আয়তক্ষেত্র ও অ্যাট্রিবিউটকে উপবৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো চিত্র বা চিহ্নের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে এগুলোকে প্রকাশ করব, তাহলে কিভাবে প্রকাশ করব আমরা একটু দেখে নেই। আমি আবার বলছি, দেখো, এন্টিটি রিলেশনশিপ বা ইআর মডেলে আমরা এন্টিটিকে আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্র হচ্ছে আমরা এন্টিটিকে বোঝাবো, ও অ্যাট্রিবিউটসকে আমরা উপবৃত্ত, ইলিপস, উপবৃত্তকে আমরা বোঝাবো। একটু দেখে নেই আমরা। দেখো, ইআর মডেলটি কি? বিভিন্ন এন্টিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশের উপায়কে আমরা এন্টিটি রিলেশনশিপ বা ইআর মডেল বলবো। অর্থাৎ দুই বা ততোধিক টেবিলের মধ্যে যদি আমরা রিলেশন করতে চাই, তখন কিন্তু আমরা এই ইআর মডেলটি ব্যবহার করব। সাধারণত ব্লক ডায়াগ্রামের সাহায্যে এই মডেলের বিভিন্ন নিয়ম অনুসরণ করে প্রকাশ করা হয়। এন্টিটি রিলেশনশিপ মডেল ডেটাবেস ডিজাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবারে আসি আমরা আমাদের যে ব্যবহৃত প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলো একটু চেনে নিই। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে আয়তক্ষেত্র যে ঘরটি আছে এটিকে আমরা বলবো কি? এন্টিটি। এরপরে দেখো অ্যাট্রিবিউটস, এই যে উপবৃত্ত বা যেটাকে আমরা ইলিপস বলি বা দেখতে অনেকটা ডিম্বাকৃতি, এটা হচ্ছে অ্যাট্রিবিউটস আমরা প্রকাশ করব। এরপরে দেখো রিলেশনশিপ বোঝানোর জন্য আমরা ডায়মন্ড চিহ্নটি ব্যবহার করব। এরপর দেখো অ্যারো দিয়ে আমরা ডিরেকশনটি বোঝাবো। প্রিয় শিক্ষার্থীরা, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট এন্টিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা স্থাপন করব। আমি আবার বলছি, তোমরা একটু লক্ষ্য করো, স্টুডেন্ট নামে একটি টেবিল আছে এবং ডিপার্টমেন্ট নামে আরেকটি টেবিল আছে। তাহলে এই দুটি টেবিল মানে হচ্ছে দুটি এন্টিটি, আর এই দুটি এন্টিটির মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করব, অর্থাৎ সম্পর্ক স্থাপন করব। দেখো, এন্টিটিকে আমরা আয়তক্ষেত্রভাবে চিহ্নিত করেছি এবং ডিপার্টমেন্ট আরেকটি এন্টিটিকে আমরা আয়তক্ষেত্র দিয়ে চিহ্নিত করেছি। তাহলে দুজনের মধ্যে রিলেশনশিপ আমি কি বলেছি? ডায়মন্ড চিহ্ন। দেখো, আমরা ডায়মন্ড চিহ্ন দিয়ে লিখেছি স্টাডি ইন, এবং প্রতিটি এই এন্টিটির দেখো অ্যাট্রিবিউটস আছে, রোল, নেম, অ্যাড্রেস, এবং রোল, ডিপার্টমেন্ট এবং লোকেশন। ডাটা সংগঠন। এবারে আমি তোমাদেরকে ডাটা সংগঠন বা ডাটা হায়ারার্কি কি সে সম্পর্কে একটু জানাবো। দেখো, বিট হতে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক ধারাকে ডাটা সংগঠন বলা হয়। অর্থাৎ ডাটা হায়ারার্কি হলো ডাটার ধারাবাহিক বা শাখা প্রশাখার সংগঠন। বিট, বাইট, অক্ষর, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেস এর হচ্ছে এগুলি অংশ, আমরা অংশ হিসাবে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো যে বিট কি। প্রথমে আমরা বিট সম্পর্কে একটু জেনে নিই যে বিট বলতে আমরা কি বুঝি বা বিট আমরা কখন ব্যবহার করি। দেখো, বিট হচ্ছে ডাটা সংগঠনের ক্ষুদ্রতম একক, অর্থাৎ 0 এবং 1 এগুলোকে কিন্তু আমরা বিট বলে থাকি। তাহলে ডেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই 0, 1 ব্যবহৃত হয়। বাইট, বিট যেহেতু 0 এবং 1 এক একটিকে আমরা বিট বলবো, সেহেতু 8টি বিট মিলে কিন্তু আমাদের একটি বাইট হবে, এবং এই বাইটকে কিন্তু আমরা অক্ষরও বলে থাকি। অর্থাৎ 8টি বিট মিলে কিন্তু আমাদের একটি অক্ষর হয়। কম্পিউটার মেমোরি স্থানে বাইটের পরিমাপ করি আমরা। এবারে আসি ফিল্ড। ফিল্ড কি? দেখো, ফিল্ড গঠিত হয় পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি অক্ষর নিয়ে, আর ফিল্ড হচ্ছে মূলত কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়। অর্থাৎ আমি বলছি প্রথমে বিট। বিট হচ্ছে 0 এবং 1, অনেকগুলো বিট মিলে হয় একটা অক্ষর বা বাইট, আর অনেকগুলো এই যে অক্ষর মিলে হয় হচ্ছে আমাদের ফিল্ড। এবারে আসি আমরা রেকর্ড নিয়ে। রেকর্ড আমরা কোনগুলোকে বলবো? দেখো, রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড মিলে। আমরা কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু সামনের দিকে যাচ্ছি। প্রথমে ছিল আমাদের বিট, তারপরে কতগুলো বিট মিলে হলো বাইট বা অক্ষর, কতগুলো অক্ষর মিলে আমরা করেছি ফিল্ড। এখন দেখো কতগুলো এই যে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড নিয়ে কিন্তু আমাদের আসলে রেকর্ড তৈরি হয়েছে। এবার আসি ফাইল। তাহলে ফাইল গঠিত হয় পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি রেকর্ড মিলে। তার মানে এই রেকর্ডের অনেকগুলো রেকর্ড মিলে হচ্ছে আমাদের একটি ফাইল হবে।
এবং কতগুলো ফাইল মিলে হবে আমাদের ডেটাবেস। দেখো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি একটু ক্লিয়ার করে দেব। দেখো প্রথমে হচ্ছে বিট। তাহলে কি আমাদের 0 1 0 1 0 1 এভাবে করে। এরপরে হচ্ছে বিট থেকে অক্ষর, অর্থাৎ 8টি বিট মিলে কিন্তু আমাদের অক্ষর হচ্ছে। এবং দেখো অক্ষরগুলো মিলে কিন্তু আমাদের একটি ফিল্ড হচ্ছে, যেমন নাম হিসাবে আমরা বলছি রাফি, বা রোল নাম্বার হিসাবে আমরা বলছি 0 এবং 1। এরপরে দেখো ফিল্ডের পরে আমাদের রেকর্ড, তারপরে আমাদের ফাইল এবং সর্বোপরি আমাদের ডেটাবেস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আসি আমরা মূল যে আমাদের আলোচনা, সেখানে হচ্ছে ডেটাবেস। তাহলে ডেটাবেস কি? আমরা তাহলে ডেটাবেসকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখো একটু লক্ষ্য করি, ডেটাবেস হলো কম্পিউটারের ভিত্তিক রেকর্ড সংরক্ষণ করার পদ্ধতি। অর্থাৎ কম্পিউটারে যে ধরনের ডেটা থাকে, রেকর্ডগুলো থাকে, সেইগুলোকে আমরা যেভাবে সংরক্ষণ করব তারই একটি পদ্ধতি হচ্ছে আমার এই ডেটাবেস পদ্ধতি। দেখো ডেটাবেসে বিভিন্ন ধরনের ফাইল সংরক্ষণ থাকে। আমাদের আধুনিককালে কম্পিউটার সিস্টেমে ব্যাপকভাবে ডেটাবেস ব্যবহৃত হয়। যেহেতু আমাদের এখন ডেটাগুলোকে কম্পিউটারের মধ্যেই সংরক্ষণ করতে হয়, সেহেতু সেখানে সংরক্ষণ করার জন্য কিন্তু আমাদের ডেটাবেস প্রয়োজন হয়। এক বা একাধিক পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফাইল নিয়ে যে সিস্টেম গঠিত হয় তাকে আমরা ডেটাবেস বলে। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। তার মানে হচ্ছে ডেটাবেস মানে হচ্ছে উপাত্তের সমারোহ বা উপাত্তের ভিত্তি, অর্থাৎ যেখানে আমরা ডেটাগুলোকে স্তূপ আকারে জমা রাখব। দেখো কিছু নির্ধারিত এন্টারপ্রাইজে অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য স্থায়ী কিছু ডেটার সংগ্রহ নিয়ে ডেটাবেস গঠিত হয়। এরপরে আমরা একটু লক্ষ্য করি কিছু ডেটাবেসের নাম। তোমরা অনেক ডেটাবেসের নাম শুনে থাকবে, আমি এখানে তোমাদের কিছু পরিচিত ডেটাবেসের নাম দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমেই আছে MS এক্সেস। সবচেয়ে বেশি এখন বর্তমানে আমরা রিলায়েবল বলতে পারি, সহজে ব্যবহারযোগ্যও বলতে পারি MS এক্সেস। মাইক্রোসফট কর্পোরেশনের একটি প্যাকেজ প্রোগ্রামের কিন্তু একটি প্রোগ্রাম হচ্ছে MS এক্সেস। এরপরে দেখো ওরাকেল আছে, ফাইল মেকার প্রো আছে, তোমার অ্যালফা 5 আছে, প্যারাডক্স আছে, লোটাস অ্যাপ্রোচ আছে, এখানে MySQL আছে, ইনফরমিক্স আছে এবং DB2 আছে, যেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা ব্যবহার করে থাকি। আমি কয়েকটি এখানে ছবি দিয়েছি তোমাদেরকে, দেখো এক্সেসের ছবি আছে, ওরাকেলের ছবি আছে, ফাইল মেকার আছে, এখানে আলফা 5 আছে, প্যারাডক্স আছে, লোটাস অ্যাপ্রোচ আছে এবং ইনফরমিক্স আছে। তো এইগুলো কিন্তু আমরা সাধারণত ডেটাবেস যখন তৈরি করব তখন কিন্তু আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। এখানে দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রকারভেদগুলো আছে আমি এক নজরে তোমাদেরকে দেখিয়েছি। ডেটাবেসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি সাধারণত, একটি হচ্ছে অ্যানালাইটিক্যাল এবং অন্যটি হচ্ছে অপারেশনাল। অর্থাৎ অ্যানালাইটিক্যাল একটি এবং অন্যটি হচ্ছে অপারেশনাল। আমরা একটু দুই ভাগে ভাগ করেছি, যেহেতু দুই ভাগের বিশ্লেষণ আমাদের অ্যানালাইটিক্যাল ডেটাবেস যে সিস্টেম আছে এটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি আমরা একটু দেখে নিই। দেখো তথ্য গতি বাড়াতে এবং তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া সহজ করার জন্য যে বিশ্লেষণাত্মক ডেটাবেস সিস্টেম ব্যবহার করি সেটাকেই আমরা বলবো হচ্ছে অ্যানালাইটিক্যাল ডেটাবেস সিস্টেম। এক্ষেত্রে আমরা একটু দেখি, অনেকগুলো আমি পয়েন্ট দিয়েছি তোমাদেরকে। একটি বিশ্লেষণাত্মক ডেটাবেস সিস্টেম ইন্টারেক্টিভ সময় একটি অস্তিত্বের মাধ্যমে সংগ্রহ করা সব তথ্যগুলোকে আমরা ব্যবস্থাপনা করব এবং উপলব্ধ করব। এরপরে দেখো ডেটাবেস সিস্টেম রিলেশনাল ডেটাবেসের তথ্যগুলোকে রূপান্তর করব। রিলেশনাল ডেটাবেসের যে আমাদের রিলেশনাল ডেটাবেসের সারণী আছে সেই সারণীগুলো থেকে তথ্যগুলোকে আমরা সারির নম্বর ক্ষেত্র এবং একটি একক তথ্য ক্ষেত্র ধারণা করে পৃথকভাবে আমরা এই ফাইলগুলোকে সংরক্ষণ করতে পারি। অর্থাৎ প্রতিটি ডেটাকে আমরা অ্যানালাইসিস করে, প্রতিটি ডেটাকে আমরা বিশ্লেষণ করে কিন্তু আলাদা আলাদা গ্রুপে ভাগ করে আলাদা আলাদা ডেটাবেসে রাখতে পারছি এবং আলাদা আলাদা টেবিলে রাখতে পারছি। এতে হচ্ছে কি আমাদের যে ডেটাগুলো, কাঙ্ক্ষিত যে ডেটাগুলো আছে খুব সহজে কিন্তু আমরা ক্যাটাগরি অনুযায়ী খুঁজে বের করতে পারছি এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রাখতে পারছি। এ কারণেই আমরা বলি এটাকে অ্যানালিটিক্যাল ডেটাবেস সিস্টেম। এখানে দেখো আরেকটি আছে অপারেশনাল, অর্থাৎ আমরা যখন এক্সিকিউট করব ডেটাগুলোকে, দেখো পরিচালনাগত উপাত্ত আমি আগেই বলেছি এক্সিকিউট করার জন্য ডেটাগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু আমরা এই অপারেশনাল ডেটাবেসটা ব্যবহার করে থাকি। দেখো পরিচালনাগত উপাত্ত আমরা যে তথ্য পরিবর্তন করা সম্ভব এবং উপাত্ত এ ধরনের সাধারণ রিয়েল টাইম তথ্য ট্র্যাক করতে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে স্যার এই যে রিয়েল টাইম বললেন আপনি, এই রিয়েল টাইমটা কি? তোমরা যেই সময়টায়
ডেটাগুলো নিয়ে কাজ করবে, সেই সময়টাকে আমরা বলবো রিয়েল টাইম। তোমরা অনেক সময় দেখবে রিয়েল টাইম অপারেশন বলি আমরা। রিয়েল টাইম অপারেশন কি? যেমন ধরো তুমি গেমস খেলছো, এখন গেমস খেলার সময় যে ডেটাগুলো নিয়ে কাজ করছো সেগুলো কিন্তু এই রিয়েল টাইমে ব্যবহার করা হয়। তখন কিন্তু আমরা এই অপারেশনাল ডাটাবেসটা ব্যবহার করি, তখন কিন্তু আমরা অ্যানালাইটিক্যাল ডাটাবেসটা ব্যবহার করি না। এছাড়াও দেখো, আমাদের একটি কোম্পানির গুদাম স্টক পরিমাপে ট্র্যাক করতে ব্যবহৃত যে কর্মকাণ্ডগুলো আমরা সেই ডাটাবেসের ক্ষেত্রে ব্যবহার করি। গ্রাহকের একটি অনলাইন ওয়েব দোকান থেকে পণ্য অর্ডার করার জন্য কিন্তু আমরা এই আমাদের যে অপারেশনাল ডাটাবেস সিস্টেম আছে সেটি আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, ডাটাবেসের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা একটু দেখি। ডিবিএমএস, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজই হচ্ছে ডেটাগুলোকে তৈরি করা, কোনো টেবিলকে তৈরি করা, প্রয়োজনে পরিবর্ধন, পরিমার্জন বা নতুন কোনো ডেটাকে সংযোজন বা বিয়োজন করার জন্য কিন্তু আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি। দেখো, এখানে আমি দেখিয়েছি অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2 এবং অ্যাপ্লিকেশন 3। এগুলোকে ম্যানেজ করবে কিন্তু অনলাইন থেকে হতে পারে, ডেটাবেসের থেকে হতে পারে। এগুলাকে অ্যাপ্লিকেশনের সাথে ডেটাবেসের যে রিলেশনটা অর্থাৎ সংযোগটা কিন্তু এই ডিবিএমএস করে থাকে। ডেটাবেস প্রশাসক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা কি? অর্থাৎ অ্যাডমিন বিভাগ কি করে? তারা ডেটাগুলোকে নিয়ন্ত্রণ করে, প্রয়োজনে পরিচালনা করার জন্য কাকে পারমিশন দেবে, ডেটাগুলো কারা ব্যবহার করবে, কাদের নির্দেশে ডেটাগুলো কোথায় অ্যাক্সেস হবে, এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু করে হচ্ছে এই প্রশাসক বিভাগ। যেমন ধরো, কেন্দ্রীয়ভাবে ডেটাবেস নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকেন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গের ডেটাবেস প্রশাসক বলা হয়। এই যে আমি বললাম যে কারা নিয়ন্ত্রণ করবে ডেটাবেস, কাদের দ্বারা পরিচালিত হবে ডেটাবেস, আমরা তাদেরকেই বলবো হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডেটাবেস প্রশাসক। দেখো, তাদের দায়িত্ব আছে কিছু এবং কিছু কাজ আছে, আমরা একটু দেখে নেই দায়িত্ব এবং কাজগুলো। ফাইল ডিজাইন এবং ডেটাবেসের উপদেষ্টা হিসেবে ডেটাবেস স্ট্রাকচার তৈরি করবে, ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ এবং সংরক্ষণের সমন্বয় করবে, ডেটাবেসে ব্যবহারকারী নিয়ন্ত্রণ করবে, ডেটাবেস ব্যবহৃত ডেটা ডেফিনেশন বা মান সংরক্ষণের জন্য ডেটা ডিকশনারি যেটাকে আমরা বলি সেটাকে স্থাপন করবে, অনুমোদিত ব্যবহার রোধ করার জন্য ডেটাবেসের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন করার জন্য আমরা ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা ডেটা অ্যাডমিনিস্ট্রেটরটা ব্যবহার করব। এছাড়াও ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলোকে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা ডেটাবেস যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেটি আমরা ব্যবহার করব। সর্বোপরি আমরা ডেটা পরিবর্তন করার জন্য, ডেটাকে পরিমার্জন করার জন্য বা সংযোজন বা বিয়োজন করার জন্যও কিন্তু আমরা ডেটা অ্যাডমিনিস্ট্রেটর ব্যবহার করে থাকি। এবারে আসি ডেটাবেসের গঠন পরিবর্তন করার জন্য, অর্থাৎ স্ট্রাকচার যা আছে তার থেকে আমরা কিছুটা পরিবর্তন করব। কিভাবে আমরা পরিবর্তন করতে পারি? দেখো, ডেটাবেস তৈরির শুরুতেই ডেটাবেসের গঠন বা স্ট্রাকচার ডিজাইন করা হয়। অর্থাৎ যখন আমরা ডেটাবেসটা শুরু করব, যখন প্রথমেই আমরা ডেটাবেসটাকে ক্রিয়েট করব, তখনই কিন্তু আমাদেরকে ডেটার কাঠামোটা তৈরি করে ফেলতে হবে যে আমাদের ডেটাবেসে কয়টি টেবিল থাকবে, কয়টি রো থাকবে, কয়টি কলাম থাকবে, কয়টি ফিল্ড থাকবে, বা কিভাবে ডেটাবেসগুলোর নাম হবে, সেগুলোও কিন্তু প্রথমেই কিন্তু আমাদেরকে এগুলো নির্বাচন করে ফেলতে হবে। এই কারণে দেখো, আমাদের যে কারণসমূহ আছে সেগুলো হচ্ছে কি, ডেটাবেসের উদ্দেশ্য পরিবর্তন, ডেটাবেসের ব্যবহারের ক্ষেত্র, ধরন ও প্রকৃতি পরিবর্তন। বিভিন্ন ধরনের ডেটাবেস কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ডেটাবেসগুলো ব্যবহার করব সেগুলো ধরন হবে এক, আমরা যখন কোনো শপের ক্ষেত্রে ব্যবহার করব সেগুলো হবে আরেক, আবার যখন সরকারি কোনো কাজে ব্যবহার করব সেগুলো ডেটাবেসের যে ধরন সেগুলো কিন্তু হবে অন্য ধরনের। এবং সেই অনুপাতেই কিন্তু আমরা ডেটাবেসের যে ডেটা ফিল্ড আছে, ডেটা রেকর্ড আছে এবং ডেটা টাইপ আছে সেগুলো আমরা রচনা করব। ডেটাবেস কাঠামোর পরিবর্তনের মধ্যে আছে কি কি আমরা একটু দেখে নিই। দেখো, টেবিলের নাম, তোমার ফিল্ডের নাম, আমার ডেটার টাইপ আছে, ডেটার সাইজ আছে, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পরিবর্তিত। এবারে আসি আমরা কি ফিল্ড আমরা কোনগুলোকে বলবো? ডেটাবেসের টেবিলের ফিল্ডগুলো থেকে এমন একটি ফিল্ডকে আমরা কি ফিল্ড হিসেবে নির্বাচন করব যার সাহায্যে আমরা সম্পূর্ণ ডেটা থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কোনো ডেটাকে খুঁজে বের করতে পারি। অর্থাৎ ফাইল ও ডেটাবেসের রেকর্ড শনাক্তকরণের জন্য আমরা এই কি ফিল্ড ব্যবহার করব। আমরা সাধারণত কি ফিল্ডকে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাইমারি কি, 2 নম্বর হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি এবং 3 নম্বর হচ্ছে ফরেন কি। প্রিয় শিক্ষার্থীরা, প্রাইমারি কি আমরা একটু বুঝে নিই। প্রাইমারি বোঝাই যাচ্ছে যে একক, অর্থাৎ এমন একটি ফিল্ডকে আমরা বানাবো যার ডেটাগুলো একটার সাথে আরেকটা মিলবে না। অর্থাৎ
ডেটাগুলো অদ্বিতীয় থাকবে, দ্বিতীয় কোনো মান থাকবে না। যেমন ধরো আমি এখানে একটি টেবিল দিয়েছি, তাহলে এই টেবিলটির 3টি ফিল্ড আছে, একটি হচ্ছে রোল, 2 নাম্বার নেম, 3 নাম্বার হচ্ছে গ্রুপ। তাহলে এই 3টি ফিল্ডের ভিতরে তোমরা কি বলতে পারবে কোন ফিল্ডের মান ভ্যালু একটির সাথে অন্যটি মান মিলবে না? এতক্ষণে তোমরা অনেকেই বলে ফেলেছো রোল। দেখো নাম মিলতে পারে, একই ক্লাসে 2 জন 3 জন 4 জনের নাম এক হতেই পারে, স্বাভাবিক ঘটনা। গ্রুপ তাদের মিলবেই, কিন্তু একজনের সাথে কিন্তু আরেকজনের রোল কখনোই মিলবে না, একজনের সাথে আরেকজনের কিন্তু আইডি কখনোই মিলবে না। এ কারণে আমরা বলবো এই রোল নাম্বারের যে ফিল্ডটি আছে, এই রোল নাম্বারের ফিল্ডটি হবে আমাদের প্রাইমারি কি। এবারে আসি আমরা কম্পোজিট প্রাইমারি কি। কখন আমরা কম্পোজিট প্রাইমারি কি ব্যবহার করব? যখন দেখব যে কোনো একটি টেবিলের কোনো ফিল্ডকে আমরা প্রাইমারি কি বানাতে পারছি না, অর্থাৎ প্রাইমারি কি বানানোর জন্য কোনো ফিল্ড নেই, তখন আমরা কি করব? দুটি ফিল্ডকে মিলে আমরা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করব। কম্পোজিট মানে কি মিশ্রণ, আমরা বলি না কম্পোজিট সার, মিশ্র সার। তো এই যে কম্পোজিট মিশ্রণ, অর্থাৎ দুটি ফিল্ড মিলে আমরা একটি প্রাইমারি কি বানাবো। যেমন ধরো এখানে রোল নাম্বার, ধরে নিচ্ছি আমরা এই রোল নাম্বার নেই, তাহলে আমরা কি করব? আমরা সেই টেবিল থেকে দুটি ফিল্ডকে মিলিয়ে আমরা কম্পোজিট প্রাইমারি কি বানিয়ে ফেলব। এবারে আসি ফরেন কি। ফরেন কি আমরা কখন ব্যবহার করব? প্রিয় শিক্ষার্থীরা, ফরেন শব্দের অর্থ বোঝাই যাচ্ছে যে বিদেশি। তার মানে দুটি টেবিলের মধ্যে যদি একটি টেবিলের প্রাইমারি কি আমরা অন্য একটি টেবিলের কি ফিল্ড হিসেবে ব্যবহার করি বা ফিল্ড হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা সেটাকে বলবো ফরেন কি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা যে প্রাইমারি কি, ফরেন কি এবং কম্পোজিট কিগুলো আলোচনা করেছি। এবারে আসি আমরা ডেটাবেজের ব্যবহার সম্পর্কে। আমাদের অনেক ক্ষেত্রে ডেটাবেস ব্যবহার হয়, যেমন ধরো তথ্য ব্যবস্থাপনায় আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন পরিসংখ্যান ব্যুরোতে আমরা তথ্য ব্যবহার করব, তখন কিন্তু তথ্য পরিচালনা করার জন্য, ব্যবস্থাপনার জন্য কিন্তু আমরা ডেটাবেস ব্যবহার করি। যোগাযোগ ব্যবস্থাপনায় এয়ারলাইন্স অথবা রেলওয়ে অথবা বাস, বিভিন্ন জায়গায় যখন টিকিটিংয়ের ব্যবস্থা থাকে, সেখানেও কিন্তু একটি ডেটাবেস থাকে। এছাড়াও দেখো আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানে আমরা এই আমাদের ডেটাবেস ব্যবহার করে থাকি। চিকিৎসা ব্যবস্থাপনায় এখন দেখবে যে বিভিন্ন সরকারি বলি, বেসরকারি বলি, সেখানে গেলে তোমার নামে কিন্তু একটি অ্যাকাউন্টস থাকে, তোমাকে একটি কার্ড প্রোভাইড করে। তার মানে আমরা চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডেটাবেস ব্যবহার করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, মানব সম্পদ অর্থাৎ HR ডিপার্টমেন্টে আমরা ব্যবহার করছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এখন ডেটাবেস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে তোমাদেরকে আমি ডেটাবেস সম্পর্কে আলোচনা করলাম, ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করলাম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ব্যবহারগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সুবিধাগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবং সর্বোপরি কিন্তু আমি তোমাদেরকে যে কি ফিল্ডগুলো আছে, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে আলোচনা করলাম। এ পর্যায়ে তোমাদের জন্য আমি একটি একক কাজ রেখেছি, খুব ছোট্ট, সেটি হচ্ছে ডেটাবেস কি। এবং তোমাদের জন্য একটি মূল্যায়ন আছে, পাঠ মূল্যায়নের হিসেবে আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, ডেটা সংরক্ষণের যে চিত্র সহ ব্যাখ্যা করবে। আমি কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করেছি অলরেডি, আশা করি তোমরা প্রত্যেকেই এটির সঠিক উত্তরটি দিতে পারবে। তোমাদের জন্য একটি অনুশীলন আছে, তোমাদের বাড়ির কাজ আছে একটি, সেটি হচ্ছে কি ডেটাবেজের ব্যবহার লিখবে। আমি অনেকগুলো ক্ষেত্র কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে কোন কোন ক্ষেত্রে আমরা ডেটাবেজ ব্যবহার করি। তো আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে। আজকের ক্লাসটি তোমাদের জন্য আমি এতটুকুই রেখেছিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।